যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, মাস্টার জোয়ানি বলেছিল জিয়ান হলো ইয়াওচেনের ডিসেবল, তাই জিয়ানের কিছুই হবে না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিলসিডের একটি জায়গায় দেখতে পাই যেখানে পয়জন গাল দাঁড়িয়েছিল। তখন পয়জন গাল জলাশয়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলে, জিয়ান, আশা করছি তোমার সাথে সবকিছু ভালোই হচ্ছে। তারপর পয়জন গাল সেখান থেকে চলে আসতে শুরু করে, কিন্তু তখনই সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে এবং পয়জন গাল সেই দিকে তাকায়। তখন পয়জন গাল আকাশে দেখতে পায় সেই আকাশটা পুরো কালো হয়ে যাচ্ছিল। তখন সেখানে জিয়া, মাস্টার তিয়ানো এবং বাকি সবাই চলে আসে। তখন জিয়াও আকাশের দিকে তাকিয়ে বলে, এত বড় ভূমিকম্প এবং এখানে কি উল্টা পাল্টা হচ্ছে। এটি থেকে জিনল্যান্ড বলে এটার ডিরেকশন তো পিল্ড আউটের দিকে যাচ্ছে। এটি শুনে পয়জন কাল এটা মনে মনে ভাবতে শুরু করে। তারপরে পয়জন কাল বলে, চলো সেখানে যাওয়া যাক এবং দেখা যাক কি সেখানে হচ্ছে। তারপরে মাস্টার তিয়ানো এবং জিয়া এবং পয়জন কাল সবাই মিলে সেই পিল্ড আউটের দিকে যেতে শুরু করে। তারপর আমরা পিল্ড আউটে সেই জায়গায় দেখতে পাই যেখানে তিনজন প্রেসিডেন্ট মিলে তখন স্টার রিয়েলমে সেই এনার্জি বলকে রিপেয়ার করছিল। তখনই আমরা দেখতে পাই সেই এনার্জি বলটি পুরোপুরি ঠিক হয়ে যায় এবং তখনই সেখান থেকে অনেক অরা উপরের দিকে উঠতে শুরু করে। তখন সেই অরাও শেষ হয়ে যায়। তখন মাস্টার জন গংজি বলে, ফাইনালি আমরা এই সিলটাকে পুরোপুরি ঠিক করতে পেরেছি। এটি শুনে মাস্টার জোয়ানি বলে, আমি জানি না স্টার রিয়েলমের মধ্যে জিয়ান কিভাবে আছে। এটি শুনে মাস্টার জন গংজি মন খারাপ করে। তখন ইল্ডার কুইলিং বলে, প্রেসিডেন্ট। তখন ইল্ডার সেখানে চলে আসে। তখন ইল্ডার কুইলিং বলে, জিয়ানের ফ্রেন্ডরা এখানে চলে এসেছে এবং তারা চায় পিল্ডারের মধ্যে এসে জিয়ানকে দেখতে। এটি শুনে তিনজন প্রেসিডেন্ট একে অপরের দিকে তাকায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল্ডারের একটা রুমের মধ্যে দেখতে পাই যেখানে পয়জন গালরা চলে এসেছিল। তখন ইল্ডার কুইলিং বলে, প্রেসিডেন্ট, জিয়ানের ফ্রেন্ডরা চলে এসেছে। তখন পয়জন গাল সন্দেহের চোখে চাউইং এর দিকে তাকায়। তখন চাউইং মন খারাপ করে মুখ নিচে নামিয়ে নেয়। তখন পয়জন গাল আরেক দিকে তাকায়। তখন ড্যানচেনও মন খারাপ করে মুখ নিচে নামিয়ে নেয়। তখন পয়জন গাল বলে, ডিয়ার প্রেসিডেন্ট, কিছু সময় আগেই এই পিল্ডারের এনার্জি অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এটার কারণ কি? এখানে কি হয়েছে? আর জিয়ান ঠিক আছে তো? তখন মাস্টার জন কংজি বলে, জিয়ান, এবং একটা দীর্ঘশ্বাস ফেলে এবং মন খারাপ করে বলে, জিয়ান এখনো স্টার রিয়েলমের মধ্যে আছে। শুনে জিয়া অনেক অবাক হয়ে যায়। মাস্টার জন কংজি আরো বলে, স্টার রিয়েলমের যে 3000 বার্নিং ফ্লেম ছিল তার সিল্প ডিস্ট্রয় হয়ে গিয়েছে, যার ফলে সে মুক্ত হয়ে গিয়েছে। তারপর থেকে স্টার রিয়েলমের মধ্যে কি চলছে বা কি অবস্থায় আছে তা আমরা কেউই জানি না। এটি শুনে পয়জন গাল রেগে যায় এবং বলে, শুধু জিয়ানই কেন ফিরে আসেনি আর আপনি কেন জিয়ানকে সেভ করতে যাননি? তখন ইল্লার কুইলিং বলে, এমনটা না যে আমরা জিয়ানকে সেভ করতে চাইনি, আসলে কারণটা হলো। তারপর ইল্লার কুইলিং পয়জন কালকে সবকিছু খুলে বলতে শুরু করে সেখানে কি কি হয়েছে, মগু কিভাবে 3000 বার্নিং ফ্লেমের সিল্ককে ডিস্ট্রয় করে দিয়েছে, তারপর 3000 বার্নিং ফ্লেম কিভাবে তাদের উপর অ্যাটাক করেছে, এক এক করে সবকিছু খুলে বলতে থাকে। এই কথাগুলো শুনে চাইমিংরা অনেকটাই লজ্জাবোধ করে। তারপর ইল্লার কুইলিং তখনও পয়জন কালকে সবকিছু বলতেই থাকে। তারপর সব কথা শোনার পর পয়জন কাল টেনশনে তার মাথা চক্কর দিয়ে ওঠে এবং সে অনেকটা উইকও হয়ে পড়েছিল। তারপর ইল্লার কুইলিং বলে, সেখানে এমন ভাবে সবকিছু হয়েছে তাই জিয়ানকে রেখে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন পয়জন গাল বলে, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি স্টার রিয়েলমে যাবো এবং জিয়ানকে ফিরিয়ে আনবো। এটি বলে পয়জন গাল সামনের দিকে যেতে শুরু করে। তখন ইল্লার কুইলিং তাকে থামিয়ে দেয় এবং বলে, আপনি উল্টাপাল্টা কিছু করবেন না। কিন্তু এদিকে পয়জন গাল অনেক রেগে গিয়েছিল এবং বলে, সামনে থেকে সরে দাঁড়াও। তাদের মাস্টার তিয়ানো এবং জিয়াও রেডি হয়ে গিয়েছিল। এই অবস্থায় মাস্টার জন গংজি বলে, স্টার রিয়েলমের জায়গা অনেক ভয়ঙ্কর ভাবে আনস্টেবল হয়ে গিয়েছে, তাই সেখানে 3000 বার্নিং ফ্লেম কিভাবে আছে সেটাও আমরা জানি না। তাই আপনি সেখানে নিজের পাওয়ার ইউজ করে কখনোই 3000 বার্নিং ফ্লেমের সামনে টিকতে পারবেন না। এছাড়া আপনি যদি জোর করে স্টার রিয়েলমকে ব্রেক করে সেখানে যান তাহলে আমাদের পিএল টাওয়ার বা পিএলসির সকল মানুষের জীবন বিপদের মুখে পড়ে যাবে। এর সাথে পয়জন গাল রাগে তার পয়জন ওরা অ্যাক্টিভ করে দেয় এবং বলে, আমি আর সহ্য করতে পারছি না। তখন যে পয়জন গালকে বলে, বিগ সিস্টার তুমি টেনশন করিও না। তারপর যে তার হাতে থাকা ড্রাগন সিলের দিকে তাকায় এবং বলে, আমি এখান থেকে অনুভব করতে পারছি যে জিয়ান বর্তমানে কোনো বিপদের মধ্যে নেই, যেহেতু আমার হাতে থাকা ড্রাগন সিল এখনো অদৃশ্য হয়ে যায়নি এবং এই ড্রাগন সিল থেকে এখনো গোল্ডেন লাইট বের হচ্ছে, তার মানে এখান থেকে বুঝতে পারছি আমরা সেখানকার অবস্থা এখনো ভালো আছে। অন্যদিকে মাস্টার জনি বলে, সম্ভবত এখন জিয়ানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এখনই জিয়ান 3000 বার্নিং ফ্লেমকে নিতে পারবে হয়তো। তাই আমরা যদি এখনই তাড়াহুড়ো করে ভেতরে যাই তাহলে এটার জন্য জিয়ান অনেকটাই ডিস্টার্ব হতে পারে। তখন মাস্টার জন গংজি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আর যখনই আমাদের সঠিক সময় চলে আসবে তখন আমরা অনেক তাড়াতাড়ি স্টার রিয়েলমের মধ্যে থেকে জিয়ানকে বের করে নিয়ে আসবো। এর সঙ্গে পয়জন গাল বলে, যদি জিয়ানের অবস্থা অন্যরকম কিছু হয়ে যায় তাহলে আমি আমার জীবনের রিস্ক নিয়ে হলেও স্টার রিয়েলমকে ব্রেক করে স্টার রিয়েলমের মধ্যে যাব। এটি বলে পয়জন গাল মাস্টার তিয়ানো এবং জিয়া সেখান থেকে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা স্টার রিয়েলমের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান তার শিল্ড ক্রিয়েট করে 3000 বার্নিং ফ্লেম থেকে নিজেকে রক্ষা করছিল। 3000 বার্নিং ফ্লেম জিয়ানের চারপাশে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে জিয়ানকে বলে, তুমি কি এখানে লুকিয়ে থাকার জন্য এসেছো এবং তোমার শিল্ডের মধ্যে তুমি কি সারা জীবন এভাবেই কাপুরুষের মতো লুকিয়ে থাকবে? এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে শিল্ডের মধ্যে অনেক কষ্ট করে সেই শিল্ডটাকে প্রোটেক্ট করছিল এবং জিয়ানের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই বার্নিং ফ্লেম স্টার রিয়েলমের এনার্জি গুলোকে অ্যাবজর্ব করতে শুরু করে দিয়েছিল এবং অ্যাবজর্ব করতে করতে একটি এনার্জি বল ক্রিয়েট করে ফেলে এবং সেই বল দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। যখন সেই এনার্জি বল জিয়ানের শিল্ডের সাথে লেগে যায়, জিয়ান সেই শিল্ডটাকে প্রোটেক্ট করতে অনেকটাই কষ্ট পাচ্ছিল, কিন্তু তারপরে জিয়ান হাল ছিল না এবং কিছুদিন সময়ের মধ্যে সেই এনার্জি বলকে জিয়ান সারপাস করে ফেলে। অন্যদিকে আমরা
বার্নিং ফ্লেমকে দেখতে পাই যে আবার এনার্জি কালেক্ট করে আরেকটা অ্যাটাক তৈরি করে ফেলেছিল, আর এই অ্যাটাকটি ছিল অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক। তখন বার্নিং ফ্লেম বলে এবার মরো তুমি, এটি বলে বার্নিং ফ্লেম জ্যানের উপর অ্যাটাক করে দেয়। যখন সেই অ্যাটাকটি জ্যানের শিল্ডের উপর লেগেছে সেখান থেকে অনেক অরা বেরোতে শুরু করে। ওটা আমরা জ্যানটি দেখতে পাই এই শিল্ডটাকে ধরে রাখতে জ্যানের অনেকটা বেশি কষ্ট হচ্ছিল, এই জন্য তখনই জ্যানের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। তারপরে জ্যান হাল ছাড়ে না এবং সেই শিল্ডটাকে ধরে রাখতে চেষ্টা করতেই থাকে, কিন্তু অ্যাটাকের পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে জ্যানের শিল্ড ক্র্যাক হতে শুরু করে দিয়েছিল এবং জ্যানের মুখ থেকে আবার রক্ত পড়তে শুরু হয়ে যায়। তখন 3000 বার্নিং ফ্লেম জ্যানকে বলে আমিও দেখছি তুমি কত সময় ধরে এইটাকে ধরে রাখতে পারো, কিন্তু তখনই জ্যানের হাতে আমরা দেখতে পাই ড্রাগন সিল অ্যাক্টিভ হয়ে যায়। তারপর জ্যান ড্রাগন সিলের পাওয়ার ইউজ করে তার শিল্ডকে কভার করে ফেলে এবং তার শিল্ড দিয়েই 3000 বার্নিং ফ্লেমের অ্যাটাককে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়। এদিকে শিল্ডের মধ্যে থাকে জ্যান তো পুরোই অবাক হয়ে যায় এবং চারপাশে দেখতে থাকে। তখন জ্যান মনে মনে বলে এই পাওয়ার তো তাহলে ড্রাগন সিলের পাওয়ার। ওদিকে এটি থেকে বার্নিং ফ্লেম বলে এটা কিভাবে সম্ভব। তারপর বার্নিং ফ্লেম আবার উপর দিকে উঠে আবার এনার্জি কালেক্ট করতে শুরু করে, আর এইবার যে 3000 বার্নিং ফ্লেম এনার্জি কালেক্ট করছে তা আগের থেকে অনেক বেশি ছিল। এদিকে তো জ্যান অনেক অবাক হয়েছে, কিন্তু তখন অন্যদিকে আমরা দেখতে পাই বার্নিং ফ্লেম তার এনার্জি কালেক্ট করে ফেলেছিল এবং সেই এনার্জি দিয়ে জ্যানের উপর তখনই একটা ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করে। এই অ্যাটাকের মধ্যে যে পাথরগুলো পড়ছিল সেইগুলো ভ্যানিশে যাচ্ছিল। এদিকে জ্যান তখন একটা সিক্রেট টেকনিক ইউজ করে। এদিকে বার্নিং ফ্লেমের সেই অ্যাটাক যখন জ্যানের শিল্ডের সাথে লেগে যায় সেই এনার্জি গুলো বাইরে ছড়িয়ে পড়তে শুরু করে, যার ফলে আশেপাশে যে পাথরগুলো ছিল সেগুলো একদম দূরে সরে যাচ্ছিল এবং সেগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল। সাথে যেখান দিয়ে বার্নিং ফ্লেমের এনার্জি যাচ্ছিল তার আশেপাশে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যাচ্ছিল। তার মানে এখান থেকে বুঝতে পারছেন এই অ্যাটাকটি কতটা ভয়ঙ্কর ছিল। এভাবে করে বার্নিং ফ্লেম তার এনার্জি দিয়ে জ্যানের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু অন্যদিকে আমরা শিল্ডের মধ্যে দেখতে পাই সেই এনার্জিকে জ্যান কনভার্ট করে নিজের কাছে রেখে দিচ্ছিল। এভাবে করে বার্নিং ফ্লেম তার এনার্জি দিয়ে জ্যানের উপর অ্যাটাক করতে থাকে। অন্যদিকে আমরা শিল্ডের মধ্যে দেখতে পাই বার্নিং ফ্লেমের এনার্জিকে জ্যান অ্যাবজর্ব করে নিজের কাছেই রেখে দিচ্ছিল। এই ফ্লেম দেখে জ্যান মনে মনে বলে এটা তো 3000 বার্নিং ফ্লেমের আসল ফ্লেম, এবং সাথে বার্নিং ফ্লেম তার ফ্লেম দিয়ে আমার উপর যে অ্যাটাকটা করছে এই ড্রাগন সিল সে এই পাওয়ারকে আমার বডির মধ্যে দিয়ে দিচ্ছে। এই ড্রাগন সিলের কারণে আমার বডিতে যে সমস্যাটা তৈরি হয়ে গিয়েছিল সেই সমস্যাটাও রিপেয়ার হয়ে গিয়েছে। এভাবে করে জ্যান তার কাজ করে যেতে থাকে। অন্যদিকে আমরা 3000 বার্নিং ফ্লেমকে দেখতে পাই যে তার ফ্লেম দিয়ে জ্যানের উপর ক্রমাগত অ্যাটাক করেই যাচ্ছিল। 3000 বার্নিং ফ্লেম অনেক সময় ধরে অ্যাটাক করার কারণে 3000 বার্নিং ফ্লেমের এনার্জি শেষ হয়ে যায়, এর ফলে অ্যাটাকও বন্ধ হয়ে যায় এবং অন্যদিকে আমরা দেখতে পাই 3000 বার্নিং ফ্লেমের সাইজও অর্ধেক কমে গিয়েছিল। এটি থেকে বার্নিং ফ্লেম বলে আরে আমার পাওয়ার তো কমে গিয়েছে এবং জ্যানকে রাগী চোখে বলে ঘৃণিত মানুষ তোমার কি সাহস আছে শিল্ডের মধ্যে থেকে বের হয়ে এসে আমার সাথে মৃত্যুর লড়াই করা। এদিকে জ্যান তার সবগুলো এনার্জি শিল্ডকে রিমুভ করে দিয়ে উঠে দাঁড়ায় এবং তার হাতে ড্রাগন সিলের দিকে তাকায় এবং বলে বার্নিং ফ্লেমের এনার্জি অলমোস্ট অ্যাবজর্ব হয়ে গিয়েছে, তাই এখন আমার পালা। এটি বলে জ্যান ফাইট করার জন্য রেডি হয়ে যায় এবং সাথে ডেমন পাপেটকে বের করে ফেলে এবং দুজন মিলে তখনই বার্নিং ফ্লেমের উপরে অ্যাটাক করে দেয়। যখন বার্নিং ফ্লেম এটি দেখতে পায় তখন বার্নিং ফ্লেম উপরে উঠে আবার এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং এনার্জি কালেক্ট করে সেই অ্যাটাক জ্যানের দিকে ছেড়ে দেয়। তখন জ্যান তার ব্লেস ফ্লেম দিয়ে সেটা করে অ্যাটাক করে দেয় এবং দুইটি অ্যাটাক যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং এনার্জি চারপাশে ছড়িয়ে পড়ে। তারপর জ্যান ডেমন পাপেটকে আদেশ করে, যার ফলে ডেমন পাপেট বার্নিং ফ্লেমের কাছে চলে আসে এবং বার্নিং ফ্লেমকে একটা পাঞ্চ মারতে যাবে, কিন্তু বার্নিং ফ্লেম তার লেজ দিয়ে ডেমন পাপেটকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু ডেমন পাপেট সহজে নিজেকে কন্ট্রোল করে ফেলে। তারপর ডেমন পাপেট অনেক স্পিডে একটা পাঞ্চ তৈরি করে একদম বার্নিং ফ্লেমের মুখে মারে। তারপরে আবার ডেমন পাপেট অনেক স্পিডে বার্নিং ফ্লেমকে অ্যাটাক করতেই থাকে। সেখানে মনে 5-6টা করে পাঞ্চ মারছিল। তারপর ডেমন পাপেট বড় একটা পাঞ্চ মারে, যার ফলে বার্নিং ফ্লেম অনেক দূরে গিয়ে পেছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর বার্নিং ফ্লেম নিজেকে কন্ট্রোল করে ফেলে এবং জ্যানের দিকে তাকায় এবং বার্নিং ফ্লেম অনেক রেগে গিয়েছিল। তখন বার্নিং ফ্লেম তার বডি থেকে রিয়েল হ্যাভেনলি ফ্লেমে ট্রান্সফার হয়ে যায়। তখন সেই ফ্লেমের এনার্জি থেকে উপরে বড় একটা অ্যাটাক তৈরি হতে থাকে এবং চারপাশে যে এনার্জি গুলো ছিল সেগুলো অ্যাবজর্ব করছিল। বার্নিং ফ্লেম অ্যাটাক তৈরি করতে করতে বলে মরার জন্য রেডি হয়ে যাও মূর্খ মানুষরা। এদিকে আমরা জ্যানকে দেখতে পাই যে একদম নর্মাল স্টাইলে দাঁড়িয়ে ছিল। অন্যদিকে আমরা বার্নিং ফ্লেমের সেই এনার্জিকে দেখতে পাই যেটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল এবং সেখান থেকে অনেক ভয়ঙ্কর ওরা চারদিকে ছড়িয়ে পড়ে। এটি থেকে নিচে থাকা জ্যান বলে তুমি কি বলেছিলে মরলে একসাথে মরবো, আমাকে মেরে ফেলার এখন তোমার কোনো যোগ্যতাই নেই। এটি বলার পরপরে তখনই বার্নিং ফ্লেম তার ভয়ঙ্কর সেই অ্যাটাক জ্যানের দিকে নিতে শুরু করে। এদিকে জ্যান সেই অ্যাটাক দেখে ভয় পায় না এবং বলে তুমি যে আমার কাছে হেরে গিয়েছো এবং আমি যে তোমাকে নিয়ে নিয়েছি তা স্বীকার করো। এটি বলে জ্যান তার ড্রাগন সিলের পাওয়ার বের করে ফেলে এবং সেই সিলের পাওয়ার ইউজ করে সে একটি পাঞ্চ তৈরি করে এবং সেই পাঞ্চ তৈরি করে অনেক স্পিডে সেই অ্যাটাকের দিকে যায়। অন্যদিকে আমরা সেই বার্নিং ফ্লেমের অ্যাটাকের মধ্যে থেকে দেখতে পাই অনেকগুলো ছোট ছোট ড্রাগন বের হয়ে আসে এবং সেগুলো জ্যানের অ্যাটাক করতে চলে আসে। সেই ছোট ছোট ড্রাগন গুলো সামনে যে পাথরগুলো পড়ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে জ্যানের দিকে এগিয়ে যাচ্ছিল। পাঞ্চের মধ্যে নিয়ে যখন সেই ড্রাগন গুলো একবারে কাছে চলে আসে তখন সেই ড্রাগনের উপরে একটা পাঞ্চ মারে, যার ফলে সেখানে অনেক ভয়ঙ্কর ভাবে একটা ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টটা কত পাওয়ারফুল এবং ভয়ঙ্কর ছিল সেটা আপনারা দেখতেই পারছেন। দেখে মনে হচ্ছে একটা স্টার পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছে। আর এই ব্লাস্ট কত পাওয়ারফুল এবং ভয়ঙ্কর ছিল সেটা আপনারা দেখতেই পারছেন। এই ব্লাস্টের ফলে সেখানে যতগুলো ছোট ছোট ড্রাগন ছিল সেগুলো ভ্যানিশ হয়ে যায় এবং সেই ব্লাস্ট
ব্লাস্টের ওরা ঠিক নিউক্লিয়ার বমের মতো চারিদিক ছড়িয়ে পড়ছিল। এদিকে আমরা নিচে জিয়ানকে দেখতে পাই যে উপরের দিকে তাকিয়েছিল এবং জিয়ানের মুখে একটা মস্ত বড় মুচকি এসেছিল। তারপর সেখানকার যে ওরাগুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে যায় এবং তারপরে আমরা দেখতে পাই 3000 বার্নিং ফ্লেম জিয়ানের সিলের মধ্যে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানের হাতের মধ্যে 3000 বার্নিং ফ্লেমকে দেখতে পাই। তখন জিয়ান হ্যাভেনলি ফ্লেমকে বলে আপনি টেনশন করবেন না, আপনি শুধু আমাকে ফলো করুন, কারণ হ্যাভেনলি ফ্লেমের লিস্টে আপনার যে অবস্থান আছে সেই অবস্থানের নিচে আমি কখনোই আসতে দিব না। আর যেহেতু আমাদের কাছে একটা সুযোগ রয়েছে তাহলে আমি অবশ্যই ড্রাগন আইল্যান্ডকে খুঁজে বের করবই। আপনার আগে যে মাস্টার ছিল তাকে খুঁজে বের করব আর এরই মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। তারপর জিয়ান বার্নিং ফ্লেমকে রিফাইন করতে শুরু করে এবং রিফাইন করতে করতে জিয়ান বাকি দুইটা ফ্লেম বের করে ফেলে। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিলসেটের মধ্যে দেখতে পাই যেখানে পয়জন গার্ল আকাশের দিকে তাকাই। তারপর আমরা স্টার রিয়ালমে সেই গেট দেখতে পাই যেখানে সবকিছু ঠিকঠাক ছিল। এই জায়গায় বাকি তিনজন প্রেসিডেন্টও ছিল। জিয়ানের ভিতরে কি হচ্ছে বা কি হবে সেই জন্য তারা অনেকটাই টেনশনে পড়ে গিয়েছিল। এভাবে করে অনেক সময় পার হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনও তিনটা ফ্লেমকে রিফাইন করেই যাচ্ছিল, যার ফলে জিয়ানের চারপাশ থেকে অনেক গোল্ডেন ওরা বের হচ্ছিল। তারপরে জিয়ানের বডিতে আমরা রেড কালারের একটা ফ্লেম দেখতে পাই আর এই ফ্লেমটাই ছিল তিনটা হ্যাভেনলি ফ্লেমের সমন্বয়ে গঠিত ফ্লেম। জিয়ানের এই নিউ কম্বাইন্ড ফ্লেমটা অনেক পাওয়ারফুল ছিল, যার ফলে জিয়ান যেখানে বসেছিল সেইখান থেকে অনেক ওয়েভ জিয়ানের চারপাশে ছড়িয়ে পড়ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গার মধ্যে দেখতে পাই জিয়ান সেখানে রিফাইন করছিল। তারপরে জিয়ানের বডি থেকে সেই রেড কালারের ফ্লেম বের হতে শুরু করে এবং সেই ফ্লেমগুলো জিয়ানের মাথার উপরে সে একসাথে হয়ে 3000 বার্নিং ফ্লেমের স্পিরিচুয়াল বডি তৈরি করে। তারপরে বার্নিং ফ্লেম হুঙ্কার ছাড়ে আর এই হুঙ্কার ছাড়ার ফলে জানার যেগুলো ছিল সেগুলোকে ডেমন পাবেটকে টাচ করে যাচ্ছিল, যার ফলে ডেমন পাবেটের বডি আলোকিত হয়ে ওঠে। এই ফ্লেম এত ভয়ঙ্কর এবং পাওয়ারফুল যে আশেপাশে যে পাথরগুলো ছিল সেই পাথরগুলোকে একদম ফ্রাই করে দিয়েছে। তারপরে জিয়ান চোখ খোলে এবং চোখ খোলার সাথে সাথে জিয়ানের চোখ থেকে ভয়ঙ্কর ওরা সামনের দিকে যেতে শুরু করে, যার ফলে আগে থেকে যে ওরাগুলো ছিল জিয়ানের চোখ থেকে ওরা বের হয়ে সেই ওরাকেও ডিভাইডেড করে দেয়। তারপর জিয়ান নর্মাল ভাবে চোখ খোলে এবং বলে সত্যি 3000 বার্নিং ফ্লেম হ্যাভেনলি ফ্লেমের লিস্টে 9 নাম্বার জায়গা ডিজার্ভ করে। তারপর জিয়ান বার্নিং ফ্লেমের মাথার উপরে চলে আসে এবং তার পাওয়ার অ্যাক্টিভ করে বার্নিং ফ্লেমের সাথে এদিক ওদিক ঘুরতে থাকে। জিয়ান ঘুরতে ঘুরতে মাঝখানে থেমে যায়। অন্যদিকে আমরা বার্নিং ফ্লেমকে দেখতে পাই যে জিয়ানের চারপাশে ঘুরে ঘুরে এনার্জি পিলার তৈরি করছিল। তারপর বার্নিং ফ্লেম সেই পিলার গুলো থেকে এনার্জি কালেক্ট করে উপরে উঠে আসে। তখন জিয়ান বার্নিং ফ্লেমকে নিজের কাছে ডাকে। তখন বার্নিং ফ্লেম জিয়ানের দিকে যেতে শুরু করে এবং জিয়ান এবং বার্নিং ফ্লেম যখন একসাথে লেগে যায় সেখানে একটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে জিয়ানের তিনটা হ্যাভেনলি ফ্লেম তিন দিকে ছড়িয়ে পড়ে। তারপর জিয়ানের হ্যাভেনলি ফ্লেম গুলো জিয়ানকে চারপাশ থেকে ঘিরে রাখে এবং তখনই জিয়ানের ব্রেক থ্রু শুরু হয়ে যায়। সেখানে এত পাওয়ার এবং এনার্জি ছিল যে জিয়ানের লেভেল 1004 স্টার থেকে 5 স্টার, 5 স্টার থেকে 6 স্টার, 6 স্টার থেকে 7 স্টার, 7 স্টার থেকে 8 স্টার, 8 স্টার থেকে 9 স্টারে ব্রেক থ্রু হয়ে যায়। জিয়ান ব্রেক থ্রুর ফলে জিয়ানের বডির মধ্যে অনেক ভয়ঙ্কর এনার্জি তৈরি হয়ে গিয়েছিল। তখন জিয়ান তার এনার্জিকে রিলিজ করে। তখনই জিয়ানের বডি থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর পাওয়ারফুল ওরা। আর এই ওরাগুলো ছিল নাকি 4-5 শুধু জিয়ানেরই ওরা। তারপর জিয়ান সেই ওরাগুলোকে ধীরে ধীরে ভ্যানিশ করে দেয়। তখন আমরা দেখতে পাই জিয়ানের মাথার উপর ছিল 3000 বার্নিং ফ্লেম। তখন জিয়ান বলে আমি সাকসেসফুল ভাবে 1009 স্টারে ব্রেক থ্রু করে ফেলেছি। এছাড়া টিচার যেমনটা বলেছিল এটা ঠিক তেমনই, কারণ এইটার যে অলৌকিক ক্ষমতা সেটা এই পৃথিবী বা কন্টিনেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। তারপর জিয়ানের মাথার উপরে থাকা 3000 বার্নিং ফ্লেম জিয়ানের হাতে ফ্লেমে ট্রান্সফার হয়ে যায়। তারপর জিয়ান রেড কালারের ফ্লেমটি তিনটা হ্যাভেনলি ফ্লেমে আলাদা করে ফেলে। তখন জিয়ান বলে আমার যে নিউ কম্বাইন্ড হ্যাভেনলি ফ্লেম আছে এটা 3টি হ্যাভেনলি ফ্লেম দিয়ে তৈরি, তাই আমি এই ফ্লেমকে 3000 লোটাস হার্ট ফ্লেম বলে ডাকবো। এটি বলে জিয়ান সেই ফ্লেমকে নিজের কাছে রেখে দেয়। তখন জিয়ান সামনে দেখতে পায় ডেমন পাবেট তার কাছে আসে এবং ডেমন পাবেট তার কাছে এসে দাঁড়িয়ে যায়। তখন জিয়ান বলে ডেমন পাবেটকে দেখে মনে হচ্ছে আগের চেয়ে বেশি স্ট্রং হয়ে গিয়েছে। তারপর এখানে যে ফ্লেমের টেম্পারটা ছিল সেই টেম্পারের কারণে ডেমন পাবেটের পাওয়ার বা স্ট্রেংথ বেড়ে গিয়েছে। যদি এমনই হয়ে থাকে তাহলে এখান থেকে যাওয়ার আগে আমাকে সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। এটা বলে জিয়ান হাত বাড়ে এবং চারপাশে যে ফ্লেম গুলো ছিল সেগুলোকে কালেক্ট করতে শুরু করে এবং সবগুলোকে কালেক্ট করার পর সেখানে একটি ছোট্ট বলে ট্রান্সফার করে ফেলে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিলসিটের মধ্যে দেখতে পাই সেখানে সাধারণ ফাইটাররা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। তখনই আকাশে বিজলি চমকাতে শুরু করে। তখন সাধারণ ফাইটাররা তো ভয় পেয়ে যায় এবং বলে এখানে কি হচ্ছে, আমাদের পিলসিটিকে ডিস্ট্রয় হয়ে যাবে এবং তারা ভয়ে বলে পালাও পালাও এখান থেকে তাড়াতাড়ি পালাও। তখনই মাস্টার জন কংজির আওয়াজ শুনতে পাওয়া যায়। তখন মাস্টার জন কংজি বলে যারা যারা দাহং লেভেলের নিচে আছো তারা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, আর যারা যারা দাহং লেভেলের উপরে আছে তারা এখানে চলে আসো, কারণ আমাদের পিলসিটিকে রক্ষা করার জন্য ফরমেশনকে প্রিপেয়ার করতে হবে। এটা বলার পরপরই সেই ইল্ডাররা স্টার রিয়েলমের দিকে যাচ্ছিল। তারপর আমরা স্টার রিয়েলমের গেটের সামনে দেখতে পাই যেখানে তিনজন প্রেসিডেন্ট মিলে স্টার রিয়েলমের সিলকে রিপেয়ার করছিল। তারপর মাস্টার জন কংজি বলে আমরা কোনো মতে স্টার রিয়েলমকে ধ্বংস হতে দিতে পারি না, কারণ একবার যদি স্টার রিয়েলম ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পুরো হোলি সিটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটির সঙ্গে সকল ইল্লা সামনে আসে এবং তাদের পাওয়ার ইউজ করে স্টার রিয়েলমের সিলটাকে রিপেয়ার করতে শুরু করে। কিন্তু অন্যদিকে তখনই মাস্টার জনের টেনশনে পড়ে যায়। তখন মাস্টার জনই গেটের দিকে তাকিয়ে বলে জিয়ান তুমি কি এখনো বের হয়ে আসবে না? তারপর তখন সেখানে পয়জন গার্ল মাস্টার তিয়ানহাওড়া চলে আসে। পয়জন গার্ল তখন জিজ্ঞেস
জিজ্ঞেস করে স্টার রিয়েলম এর মধ্যে কি হচ্ছে। তখন মাস্টার জন কংজি বলে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া ভালো, কারণ যখন তখন আমাদের স্টার রিয়েলম কলাপস বা ধ্বংস হয়ে যেতে পারে। এটা শুনে পয়জন গার্ল বলে কি, তাহলে জিয়ানের কি হবে? তারপর পয়জন গার্ল স্টার রিয়েলমের গেটের দিকে তাকায় এবং গেটের দিকে তাকিয়ে জিয়াকে বলে তুমি একটা স্পেস পোর্টাল ক্রিয়েট করো যাতে আমি সেখানে গিয়ে জিয়ানকে সেভ করতে পারি। এটা বলে পয়জন গার্ল জিয়া এবং মাস্টার তিয়ানাও সেই গেটের সামনে চলে আসে। তারপর জিয়া তার পাওয়ার ইউজ করে সেখানে একটি স্পেস পোর্টাল ক্রিয়েট করে। এর দিকে মাস্টার তিয়ানাই জিয়া বলে এটা করিও না, কারণ তোমরা যদি সেখানে যাও তোমরা সবাই মারা যাবে। তখন জিয়া মুখ ভাঙিয়ে বলে আপনি মারা যাচ্ছেন নাকি, আমি লিটল ফেস সিস্টারের সাথে যাব এবং সেখান থেকে আমরা জিয়ানকে বের করে নিয়ে আসবো। এটা শুনে মাস্টার তিয়ানাও বলে এটা তো শুনে অনেকটা ইন্টারেস্টিং লাগলো, তাই এখানে তো আমি অবশ্যই থাকবো। তখন আমরা সামনে দিকে দেখতে পাই স্টার রিয়েলমের অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে সিল রিপেয়ার করার যে দুইজন ইলার ছিল এই পাওয়ারের কারণে দুইজন ইলার পিছনের দিকে পড়ে যায়। এটা দিকে মাস্টার জন কংজি বলে তাড়াতাড়ি অন্য দুইজন মিলে এই জায়গাটা কমপ্লিট করো। তখন সেখানে নতুন দুইজন ইলার চলে আসে এবং তাদের পাওয়ার ইউজ করে স্টার রিয়েলম সেই সেলকে রিপেয়ার করতে শুরু হয়ে যায়। কিন্তু তখনই আমরা স্টার রিয়েলমের গেটকে দেখতে পাই যেখানে অনেক ভয়ঙ্কর এবং বড় বড় ক্র্যাক পড়ে যাচ্ছিল। এর দিকে মাস্টার জন কংজি বলে তাড়াতাড়ি করো। কিন্তু অন্যদিকে তখন স্টার রিয়েলমে সেই গেটের ক্র্যাক থেকে অনেক ভয়ঙ্কর ওরা বেরোতে শুরু করে, যার ফলে পয়জন গার্ল মাস্টার তিয়ানা এবং জিয়ার সেখানে দাঁড়িয়ে থাকতে প্রবলেম হচ্ছিল। তখনই সেই গেট থেকে এনার্জি বের হওয়া বন্ধ হয়ে যায়। তখন পয়জন গার্ল সেদিকে তাকায়, তখন মাস্টার জনি এবং মাস্টার তিয়ানলেজিও সেদিকে তাকায়। তারপর আমরা দেখতে পাই স্টার রিয়েলমের গেটের এক জায়গায় 3000 বার্নিং ফ্লেমের একটা থাবা। তারপরে সেই গেট থেকে বের হয়ে আসে বার্নিং ফ্লেম এবং বার্নিং ফ্লেম বের হয়ে এসে একটা হুঙ্কার ছাড়ে। আর এই হুঙ্কার ছাড়ার সাথে সাথে এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।